ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সবাই শিখতে চায়, কে না চায় যে আমার যা মন চায় তাই যেন আমি ইংলিশে লিখতে পারি, এটা সবাই চায়। সত্যি বলতে যে পড়াশোনা করে সেও চায়, যে পড়াশোনা করে না সেও চায়, ইস আমার যা ইচ্ছা তাই যদি আমি ইংলিশে লিখতে পারতাম, হোক সেটা ফোকাস রাইটিং, এসে রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এনি পিস অফ রাইটিং আমি যদি ইংলিশে লিখতে পারতাম। এটা কিন্তু সবাই চায়। হ্যাঁ, সবার এই চাওয়া পূরণ হওয়ার পথে, কিংবা সবার এই চাওয়া পূরণ হতে পারে যদি আপনি একটি অধ্যায় নিয়ে খুব ভালো করে পড়াশোনা করেন। সেই অধ্যায়টির নাম হলো টেন্স। সত্যি বলতে আমরা এই জীবনে যা বলি, মুখ দিয়ে যা বের করি, কলম দিয়ে যা লিখি, আমাদের বাক্য, আমাদের কথা, সেগুলো কিন্তু 12টা টেন্সের বাইরে না। হ্যাঁ, এখানে আলোচনা করলে 12টা টেন্স থেকে আরো অনেক টেন্স বের হবে, আমি সেদিকে যাব না। বেসিক্যালি আমরা জানি টেন্স প্রধানত 3 ধরনের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রতিটি টেন্স আবার 4 ধরনের। সেই দিক থেকে 12টি টেন্সের ব্যবহার যদি আপনি খুব ভালো করে শিখতে পারেন, আপনার জন্য ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কিসের মতো সহজ, যেন পানির মতো সহজ। আমি এটাই বলছিলাম। কি বলছিলাম? আপনি যদি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, আপনাকে প্রথমেই শিখতে হবে 12টি টেন্সের পরিপূর্ণ ব্যবহার। শুধু টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি চেনার উপায়, এইটুকু মুখস্থ করলেই খেলা শেষ না, বরং 12টি টেন্স আপনি যেন ইংরেজি বাক্যে প্রয়োগ করতে পারেন। এই সক্ষমতা যেদিন আপনার অর্জিত হবে, আপনি ধরে নেবেন আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ বস হওয়ার পথে আছেন। সো আজ আমরা কথা বলবো ইউজ অফ টেন্স ইন সেন্টেন্স। সেন্টেন্সে টেন্সের ব্যবহার নিয়ে কথা বলবো, যা আমাদেরকে তৃপ্তিমতো লিখতে সাহায্য করবে, যা আমাদেরকে মুক্ত হাতে লিখতে সাহায্য করবে। কিসের? টেন্সের ব্যবহার। আমি জানি না এই ধৈর্যটুকু আপনাদের হবে কিনা। ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা করতে পারলে আজ আপনি অনেক কিছু শিখবেন। এখন নির্ভর করতেছে আপনি কতটুকু ধৈর্যশীল তার উপর। যাই হোক, প্রয়োজন যদি থাকে পুরো সময় মনোযোগ দিয়ে দেখবেন, প্রয়োজন না হলে তো এখনই হারিয়ে যাবেন। সো আমরা টেন্সের ব্যবহারগুলো একটু দেখে নিব। কেন টেন্সের ব্যবহার শিখবো আমরা? আমরা যদি বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ করতে যাই, তাহলে আমাদের টেন্সের ব্যবহার জানতে হয়। মূলত আমাদেরকে টেন্সের ব্যবহার শিখতে হবে সেজন্যই। আচ্ছা, সো আমরা একটা একটা করে টেন্স নিয়ে কথা বলবো। বুঝতেই পারছেন 12টি টেন্স নিয়ে আজকের এই আলোচনা হবে। সুতরাং যাদের কোনো ধৈর্য নেই, যারা তাড়াহুড়োর উপর থাকেন, তাদের জন্য আজকের এই ক্লাস একদমই নয়। আমরা শুরু করব প্রেজেন্ট টেন্স দিয়ে, শেষ করব ইনশাআল্লাহ ফিউচার টেন্স দিয়ে। সঙ্গেই থাকুন। প্রেজেন্ট টেন্স। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলি। আমরা কি শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের? আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে শিখব একটা বাংলা বাক্য দেখে যেন আমি ধরতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি না। তারপর সেই বাংলা বাক্যকে যেন আমি ইংরেজিতে অনুবাদ করতে পারি, সেটা অ্যাক্টিভ ভয়েস হলেও যেন পারি, প্যাসিভ ভয়েস হলেও যেন পারি। আর এর জন্য আপনাকে বেশ কিছু বিষয় জেনে রাখতে হবে। তার মধ্যে প্রথমেই যে বিষয়টি পড়ে সেটি হলো চেনার উপায়। আমি কিভাবে বুঝবো একটা বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে? চেনার উপায়টা খুব সহজ করে যদি বলি, 3-4টা ক্ষেত্র আপনাকে শিখতে হবে। বর্তমানের সাধারণ কোনো ঘটনা, কিংবা যদি আপনার মনে হয় ঘটনাটা দেখে যে এটি চিরন্তন সত্য, কিংবা যদি আপনার মনে হয় এটি ঐতিহাসিকভাবে সত্য, কিংবা যদি মনে হয় যে একটা নিয়মিত ঘটনা, এমনটাই ঘটে, তাহলে আপনি ধরে নিতে পারেন সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি অস্বীকার করব না, আরো অনেক ক্ষেত্র আছে, কিন্তু স্বাভাবিকভাবে আপনি চিন্তা করলে দেখবেন যে বাক্য দেখে আপনার মনে হবে বর্তমানের সাধারণ ঘটনা, কিংবা ঐতিহাসিকভাবে সত্য ঘটনা, বৈজ্ঞানিকভাবে সত্য ঘটনা, চিরন্তন সত্য ঘটনা, কিংবা এমন এক ঘটনা যা নিয়মিত ঘটে, আপনি ধরে নেবেন সেই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এছাড়াও আপনি আরেকটা উপায় মনে রাখতে পারেন, সেটি হলো যখন বাংলা বাক্যে আপনি দেখবেন ক্রিয়ার শেষে অন্তস্থ অ, দন্ত ন, ও, রস ই কিংবা এ যুক্ত থাকে, সম্ভাবনা থাকে সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার। যখন আপনি বাংলা বাক্য দেখে নিশ্চিত হয়ে গেলেন এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স,
এখন তো ইংরেজিতে লেখার পালা, তাই না? তখন আমরা কি করব? ফাইন। সো আমরা যদি এর স্ট্রাকচার নিয়ে কথা বলি, এর স্ট্রাকচার আপনাকে শিখতে হবে, অন্তত পক্ষে 2টি স্ট্রাকচার শিখতে হবে। সেটি হলো অ্যাক্টিভ ভয়েসের জন্য, মানে যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা প্রথমেই সাবজেক্ট নিচ্ছি, তারপর আমরা ভার্ব, এরপর আমরা আমাদের প্রয়োজন মতো অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল যা থাকে নিব। আচ্ছা, আর যদি বাক্যটি পেসিভ ভয়েসে থাকে তাহলে আমরা প্রথমেই নিব অবজেক্ট, তারপর নিব am, is, আর, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে বাই বা কোন প্রেপোজিশন বসবে এগুলো আমাদের জরুরি না, কারণ পেসিভ হওয়ার জন্য 3টি বিষয় জরুরি, অবজেক্ট, বি ভার্ব এবং ভি3। বলেছি তো, পুরো আলোচনা মনোযোগ দিয়ে শুধু শুনবেন, দেখবেন, কিছু লিখতে হবে না। ক্লাস শেষে এই পুরোটা আমরা কম্পিউটারে কম্পোজ করে আপনাকে পিডিএফ করে পাঠিয়ে দিব। আপনার দায়িত্ব এখন একটাই, সেটা হলো আমি কি বলি সেটা মনোযোগ দিয়ে শোনা, আমি কি লিখি সেটা মনোযোগ দিয়ে দেখা। ওকে, তাহলে এই ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে সাধারণ কথা। এবার এই তথ্যগুলোকে আমরা বাস্তবে কাজে লাগাতে চাই, তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন্দ্রিক বাংলা বাক্যকে ইংরেজিতে লিখতে হবে কিংবা অনুবাদ করতে হবে। তো চলুন আমরা একটা সেন্টেন্স দেখে আসি। এই অ্যাক্টিভ প্যাসিভ যারা বুঝেন না, একদমই হতাশ হবেন না, এতটুকু বিশ্বাস রাখতে পারেন, পুরো ক্লাসটি করলে আপনার মনে যেসব প্রশ্ন আসতেছে এই প্রশ্নগুলোর সমাধান ইনশাআল্লাহ আপনি আমার আলোচনায় পেয়ে যাবেন। সো আমি একটা বাক্য লিখি, খেয়াল করেন। আমি যদি লিখি যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে কাজ করে। প্রথমে ছোট বাক্য দিয়ে শুরু করি, এরপর আমরা বড় বাক্যে যাব, লং সেন্টেন্সে যাব। তো আমি কি লিখেছি? ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে কাজ করে। ওকে, আপনার প্রথম কাজ এটাকে ইংলিশ অনুবাদ করা না, আপনার প্রথম কাজ হলো এটি বুঝে নেওয়া যে কোন টেন্সে আছে। এজন্য আমরা কি করব? পুরো বাক্যর ঘটনার দিকে আমরা চোখ রাখব, পাশাপাশি আমরা দেখব এই বাক্যের ক্রিয়া কোনটি। এই বাক্যের মূল ক্রিয়া হচ্ছে কাজ করে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই যে কাজ করে, আমি যদি বলি করে, কর যোগ এ, শেষে কি আছে? এ আছে। সো এই ক্রিয়ার শেষে এ দেখে আপনি অনুমান করতে পারেন এটি প্রেজেন্ট ডেফিনিট টেন্স। এছাড়াও আপনি ভেবে দেখেন যে ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো এই কাজটা সবসময়ই করে, তার মানে কি? যেটা নিয়মিত ঘটনা সেটি প্রেজেন্ট ডেফিনিট টেন্স। সুতরাং বাক্য দর্শন করে কিংবা ক্রিয়ার দিকে তাকিয়ে আমরা অনুমান করতে পারলাম এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার ইংরেজিতে লেখার পালা। দ্বিতীয় ধাপে আপনার কাজ কি? প্রথম ধাপে আপনি টেন্স নির্ণয় করলেন, দ্বিতীয় ধাপে আপনার কাজ হলো এটা অনুমান করা যে বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। তা আপনি জানেন না, উপায় কি? খুব সহজ। অবজেক্ট দিয়ে শুরু হয়েছে নাকি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এত পেইন নেওয়ার দরকার নেই। সিম্পলি আপনি সাদা মনে চিন্তা করবেন কাজটা কেউ সরাসরি করতেছে নাকি কাজটা কারো দ্বারা বা কোনো কিছুর প্রভাবে হচ্ছে। যদি মনে হয় কেউ সরাসরি করতেছে, অ্যাক্টিভ ভয়েস। আর যদি মনে হয় যে না, কোনো কিছুর প্রভাবে, কোনো কিছুর কারণে বা কারো দ্বারা কাজটা ঘটতেছে, সেটা প্যাসিভ ভয়েস। হিসাব একদম সহজ। তাহলে আমার এখানে ক্রিয়া কোনটা? যে কাজ করে। কাজটা কে করে? কাজটা করে কে? ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এই কাজটা করে। তো ঠিক আছে, তো এরা তো সরাসরি এই কাজটা করতেছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমার স্ট্রাকচার কি? এই যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্ব মানে এখানে ভার্ব 1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট হিসেবে নিব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। তাহলে আমি লিখে দিলাম ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন।
আমি কিন্তু সাদা মনে লিখে ফেলছি, সাদা কালিতে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা একটা ব্যাংক এই কাজগুলো করে তা কিন্তু না, সব ব্যাংকই। তার মানে আমার ব্যাংক না লিখে ব্যাংকস লিখতে হবে, ইনস্টিটিউশন না লিখে ইনস্টিটিউশনস লিখতে হবে। তো আমি কি লিখলাম? বাক্যের সাবজেক্ট লিখলাম। এবার আমার কি দরকার? ভার্ব দরকার। ভার্ব কি? ভার্ব হলো কাজ করে। ওকে, কাজ করার ইংলিশ কে না জানে? সবাই জানে। কি? ওয়ার্ক, তাই না? ওয়ার্ক। তো দিলাম কাজ করে। সাবজেক্ট হলো, ভার্ব হলো। এখন আপনার কি দরকার? অবজেক্ট। আমি বলবো আপনাকে অবজেক্ট খুঁজতে হবে না, আপনি একদম আমার মতো সাদা মনে চিন্তা করবেন। সাবজেক্ট নেয়ার পর ভার্ব নেবেন, সাবজেক্ট আর ভার্ব নেয়ার পর বাদ বাকি যা কিছু থাকে তাকে পেছন দিক থেকে ধরে অনুবাদ করে দিবেন। বুঝেন নাই, তাই তো? মনোযোগ দেন। আবার সাবজেক্টকে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো, ওকে, ভার্বকে কাজ করে। তাহলে আমার এই অংশ দুইটা কি নেওয়া শেষ হয়েছে না ভাই? হয়েছে। তাহলে আর বাকি কি রইল? এই যে এখান থেকে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে, সো আমি এই অংশটুকু অনুবাদ করে দিব। অর্থাৎ সাবজেক্ট ভার্ব নেয়ার পর বাক্যের বাকি যা কিছু থাকে, ওর নাম অবজেক্ট হোক, কমপ্লিমেন্ট হোক, অ্যাডভার্ব হোক, অ্যাডভার্বিয়ালস হোক, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, যে ঘোড়ার ডিমই হোক, কোনো বিষয় না। আপনার কাজ হলো তাকে পেছন দিক থেকে অনুবাদ করা। ওকে, তাহলে আমার পেছনের শব্দটা কি? বৃদ্ধি করতে। শুধু করতে না, বৃদ্ধি করতে। তো এখন বৃদ্ধি করার ইংলিশ কি? বৃদ্ধি করার অনেক ইংলিশ আছে। আপনি লিখতে পারেন বৃদ্ধি করার জন্য, আপনি লিখতে পারেন ইনক্রিজ, আপনি লিখতে পারেন আপগ্রেড, লিখতে পারেন গ্রো, লিখতে পারেন অ্যাক্সিলারেট, লিখতে পারেন প্রলিফারেট। প্রলিফারেট মানে কোনো কিছু সংখ্যায় বৃদ্ধি করা। আপনার ভান্ডারের যা আছে আপনি তাই লিখেন, বৃদ্ধি হলেই হলো। ওকে, এই যে ক্রিয়ার শেষে যে তে আছে না, বৃদ্ধি করতে, এরকম যখন ক্রিয়ার শেষে তে থাকবে, খাইতে, জানতে, শিখতে, তখন আপনাকে টু প্লাস ভার্ব নিতে হবে। তাহলে বৃদ্ধি করতে, তার মানে টু গ্রো, বৃদ্ধি করতে। ওকে, বৃদ্ধি করার ইংলিশ হয়েছে। এবার কি বৃদ্ধি করবে? আর্থিক অন্তর্ভুক্তি, যাকে আমরা ইংলিশে বলি ফিনান্সিয়াল। ফিনান্সিয়াল, আর্থিক না, না ইকোনমিক্যাল না। ইকোনমিক্যাল মানে আর্থিক না, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী। বুঝতে পারছেন? ইকোনমিক মানে অর্থনৈতিক। তাহলে ফিনান্সিয়াল। অন্তর্ভুক্ত করার ইংলিশ কি বলেন তো? ইনক্লুড না? এখন আমি ইনক্লুড শব্দটা নাউন লিখবো, ইনক্লুশন, আর্থিক অন্তর্ভুক্তি, তাহলে ইনক্লুশন। দেখেন আমার কি সুন্দর একটি সেন্টেন্স হয়ে গেল। ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ওয়ার্ক টু গ্রো ফিনান্সিয়াল ইনক্লুশন। আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কাজ করে। তাহলে এটা আমার প্রেজেন্ট ডেফিনিট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। ওকে, খেলা এখানে শেষ না, খেলা চলতে থাকবে। এবার চলেন আমরা আরো একটা বাক্য দেখে আসি, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু আমি পেসিভ ভয়েসে লেখার চেষ্টা করব। আচ্ছা, এবার যদি আমি আরেকটা বাক্য লিখি, মনোযোগ দিয়ে দেখবেন, যারা শিখবেন তারা, এতে কোনো সন্দেহ নেই। তো এখন আমি যে বাক্যটি লিখব, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা হয়। শুধু আপনি এই বাক্যের দিকে একবার তাকিয়ে থাকুন। পুরো বাক্যর দিকে আপনার তাকাতে ইচ্ছা না করলেও সমস্যা নেই, আপনি বাক্যের ভার্বের দিকে তাকাবেন। বাক্যের ভার্বটা কি আছে? দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা হয়। সো এখানে ভার্ব কোনটি? ভার্ব হলো বৃদ্ধি করা হয়। এই ভার্বের দিকে তাকালেই তো বোঝা যাচ্ছে বৃদ্ধি করা হয়, তার মানে কারো দ্বারা বৃদ্ধি করা হয়, ঠিক কিনা? সুতরাং এটা প্যাসিভ ভয়েস। আর এই যে ক্রিয়ার শেষে অন্তস্থ অ আছে, এটা দেখে আপনি বুঝে নিলেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রথম ধাপে আমরা টেন্স নির্ণয় করলাম, ক্রিয়ার শেষে অন্তস্থ অ
কিংবা ঘটনাটা সবসময় ঘটে, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর যখন আমরা দেখলাম যে এই কাজটা বৃদ্ধি করা হয়, নিশ্চয় কারো দ্বারা করা হয়, তার মানে এটা পেসিভ ভয়েস। এখন আমি এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পেসিভ ভয়েসকে কেন্দ্র করে অনুবাদটা করে ফেলবো। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পেসিভ ভয়েস কেন্দ্র করে অনুবাদ করতে গেলে প্রথমে কি লাগবে? অবজেক্ট লাগবে। এখন ধরেন আপনি অবজেক্ট খুঁজে পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, শুধু আপনি ভার্বকে প্রশ্ন করেন। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই আপনি উত্তর হিসেবে অবজেক্ট পেয়ে যাবেন। সো আমি যদি প্রশ্ন করি যে কি বৃদ্ধি করা হয় বা কাকে বৃদ্ধি করা হয়, উত্তর চলে আসবে যে আর্থিক অন্তর্ভুক্তিকে বৃদ্ধি করা হয়। তার মানে এটা হলো আমার বাক্যের কি? অবজেক্ট। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম অবজেক্ট। সো আমি অবজেক্ট পেয়ে গেছি। বাকিগুলো নিয়ে আপনার এখন ভাবার দরকার নেই তো ভাই। আপনার এখন প্রথমে কি প্রয়োজন? অবজেক্ট প্রয়োজন না? আপনি অবজেক্ট পেয়েছেন না, এটা নিয়ে খুশি থাকেন, বাকিটা নিয়ে আমরা পরে ভাববো। তাহলে আমার অবজেক্টকে আর্থিক অন্তর্ভুক্তি। তাহলে আর্থিক অন্তর্ভুক্তির ইংলিশ একটু আগে আমরা লিখলাম কি? ফিনান্সিয়াল ইনক্লুশন। তো আমি লিখে দিলাম ফিনান্সিয়াল ইনক্লুশন, আর্থিক অন্তর্ভুক্তি। ওকে, আমার অবজেক্ট হয়ে গেল। এবার আমার অবজেক্টের পরে কি লাগবে? যেহেতু প্রেজেন্ট ডেফিনিট টেন্স, তাহলে বি ভার্ব হিসেবে am is are লাগবে। তো এটা সিঙ্গুলার নাম্বার হয়, আমি ইজ নিলাম। এবার আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। তো মূল ভার্ব যেন কে? বৃদ্ধি করা। বৃদ্ধি করার ইংলিশ একটু আগে কি লিখেছি? গ্রো। যদি আপনি গ্রো লিখতে চান, ওকে ফাইন, গ্রোর পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তাহলে আমি লিখলাম ইজ গ্রোন। এখন যদি বলেন স্যার না, গ্রো লিখতে ভাল লাগতেছে না, ওকে, আপনি কি লিখতে চান? বৃদ্ধি করার যে কোনো কিছু একটা। আপনি এনহ্যান্স লিখতে পারেন, এনহ্যান্স থেকে এনহ্যান্সড, এক্সপ্যান্ড থেকে এক্সপ্যান্ডেড, আপনি যা ইচ্ছা লিখেন ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা অবজেক্ট নিলাম এবং বি ভার্ব নিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিলাম। আমার কিন্তু পেসিভ হয়ে গেছে। তো আমি যেন কি বলেছিলাম? আমি বলেছিলাম আপনি প্রথমে যে অবজেক্টটা নেবেন বা সাবজেক্টটা নেবেন, তারপর ভার্ব নেবেন। এইটুকু নেয়ার পর ওই বাক্যের বাদ বাকি যে অংশটুকু আছে সেটাকে আপনি পেছন দিক থেকে ধরে অনুবাদ করে দিবেন। ওর নাম কি সেটা আপনার না জানলেও সমস্যা নেই। তাহলে আমার একদম পেছনের শব্দটা কি আছে? আমার বাকি অংশটুকু এখানে দেয়া আছে যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে। লিখতে হবে কোন দিক থেকে যেন? পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটা কি? আমার পেছনের শব্দটা হলো ত্বরান্বিত করতে। বলেছিলাম ক্রিয়ার সাথে তে থাকা মানে টু প্লাস ভার্ব। তাহলে আমি লিখবো টু। ত্বরান্বিত করা মানে কোনো কিছুকে বৃদ্ধি করা। আপনি এখানে আবারও ইনক্রিজ লিখতে পারেন। বারবার ইনক্রিজ না লিখে আমি অন্য একটা ওয়ার্ড দিলাম, অ্যাক্সিলারেট। সো অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত করা বা বৃদ্ধি করা। ওকে, ত্বরান্বিত করতে, টু অ্যাক্সিলারেট। এবার সেই ত্বরান্বিত করার আগের শব্দটা কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি। তাহলে আমি লিখব ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি। এবার আসেন দেশের, তাহলে অফ দ্য কান্ট্রি, দেশের। ঠিক আছে, হয়ে গেল। অথবা আপনি চাইলে এটাকে আরো সহজ করে, আরো সুন্দর করে লিখতে পারেন, এক কথায় দেশের। এটা কিন্তু একটা পজিটিভ। তাহলে আমি লিখবো দা কান্ট্রিজ, দেশের। আমি যদি বলি রহিমের মানে কি? রহিমস, তাই না? এরকম দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ। সো আমার সেন্টেন্সটা হয়ে গেল, সুন্দর একটা বাক্য হয়ে গেল। কি? ফিনান্সিয়াল ইনক্লুশন ইজ ইনক্রিজড অর গ্রোন টু অ্যাক্সিলারেট দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ। অথবা আপনি বলতে পারেন ফিনান্সিয়াল ইনক্লুশন ইজ গ্রোন অর ইনক্রিজড টু অ্যাক্সিলারেট দ্য ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি। আমি বারবার দা না দিয়ে একবারই লিখলাম। কি বুঝলেন? যে কোনো বাক্যকে ইংলিশে লিখতে গেলে আপনার স্টেপ হচ্ছে তিনটি। 3 স্টেপস আপনি ফলো করবেন। স্টেপ 1 হচ্ছে আপনি বাংলা বাক্য দেখে অনুমান করতে হবে আপনাকে কোন টেন্স হতে পারে। স্টেপ 2 হচ্ছে আপনাকে ক্রিয়ার দিকে তাকিয়ে বুঝতে হবে সেটা কাজটা সরাসরি কেউ করে নাকি কারো দ্বারা হয়। কারো দ্বারা হলে প্যাসিভ, সরাসরি কেউ করলে অ্যাক্টিভ। মানে আপনি প্যাসিভ নাকি অ্যাক্টিভ সেটা নির্ণয় করবেন। স্টেপ 3 হচ্ছে আপনি ইংলিশে অনুবাদ করবেন। তিনটি স্টেপ মনে থাকবে। স্টেপ 1, ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ টেন্স, সেকেন্ড স্টেপ হলো আইডেন্টিফিকেশন অফ ভয়েস, এন্ড থার্ড স্টেপ ইজ অ্যাপ্লাইড মেথড। আপনার একদম প্রয়োগ করতে হবে, এটাই আপনার জন্য আসল মেথড। এই তিনটা স্টেপের মধ্য দিয়ে আপনি টেন্সকে চমৎকারভাবে সেন্টেন্সে প্রয়োগ করতে পারেন। সো হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আলোচনা। এখানেই কি শেষ? না, এখানে শেষ না।
আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আরো অনেক 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 প্র্যাকটিস করব। তাহলে আজকে কি করতেছি, আজ আমাদের উদ্দেশ্য হলো এক নজরে 12টা টেন্সের সাথে পরিচিত হওয়া, যেন একটা প্রাথমিক ধারণা নিয়ে আমরা লেখা শুরু করতে পারি। কথা ক্লিয়ার? ওকে, এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পরে আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগেও বলেছি, এখনো বলি, যাদের ধৈর্য নেই তাদের জন্য আমার ক্লাস না। পুরো সময় ধৈর্য নিয়ে ক্লাসটা করতে পারলে আপনি নিশ্চিত কিছু না কিছু ভালো শিখবেন। এই ধৈর্যটুকু আপনার থাকতে হবে। সুতরাং আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এখন কথা বলবো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করব সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, আপনাদের সময় থাকলে আপনার খাতায় লিখতে পারেন, না হলে আমি পিডিএফ শিট দিয়ে দিব। একটা জিনিস খেয়াল করেন, এই জগতে চলতে গিয়ে আমরা অনেক কিছুর সাথে ইতোমধ্যে যুক্ত আছি, অর্থাৎ আমরা অনেক কাজ করেই চলছি, কিংবা এই মুহূর্তে আমরা কিছু না কিছু করতেছি। যেমন আপনি এই মুহূর্তে আমাকে দেখতেছেন আর আমি এই মুহূর্তে কথা বলতেছি, তার মানে আমরা বর্তমানে যে কাজগুলো চলমান রাখি এগুলোকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে যখন একটা বাক্য দেখে আপনার মনে হবে যে বর্তমানের চলমান ঘটনা, আপনি নিশ্চিত থাকতে পারবেন সেটি হচ্ছে ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন বাক্য দেখে আপনি বুঝে গেলেন, আপনার আরো কনফিউশন থাকতে পারে, কি কনফিউশন, যেটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা, তখন আপনি ক্রিয়ার দিকে তাকাবেন, দেখবেন লেখা আছে তেসি, তেসো, তেসে, তেসেন। হ্যাঁ, তার মানে বাংলা ক্রিয়ার শেষে যুক্ত থাকতে পারে তেসি, তেসো, তেসে, তেসেন। সাধু চলিত হিসেবে ভিন্নভাবেও থাকতে পারে, এটার দিকে আপনার তাকানোর দরকার নেই। আপনি এইটুকু দেখলেই বুঝবেন বর্তমানের চলমান ঘটনা মানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনার স্ট্রাকচার, যদি সেটি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা সাবজেক্ট নিব, এরপর আমরা এম, ইজ, আর নিব অক্সিলারি ভার্ব হিসেবে, এরপরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করি, তারপর আমরা আমাদের প্রয়োজন মতো অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল বসাই, যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েস হয়। আর যদি বাক্যটি পেসিভ ভয়েস হয় তাহলে আপনাকে শুরুতে অবজেক্টটা নিয়ে আসতে হবে সাবজেক্ট হিসেবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ করার জন্য আপনাকে এম, ইজ, আর এর সাথে বিং যোগ করতে হবে, মানে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। এরপর আপনাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপর বাকি অংশ যা আছে লিখে দিবেন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম বর্তমানের কোনো চলমান ঘটনা বুঝালে তাকে ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বাক্যের ক্রিয়া দেখেই আপনি বুঝতে পারবেন ঘটনা থেমে আছে নাকি চলমান। যেমন আমি কথা বলছি, আপনি আমাকে দেখছেন, দুটোই কিন্তু চলমান, সুতরাং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও আপনি আরো নিশ্চিত হওয়ার জন্য লক্ষ্য করবেন বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকে। যেমন আমি কথা বলতেছি, আপনি আমাকে দেখতেছেন। এই যে তেসি, তেসো, তেসেন থাকা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন বাংলা বাক্য দেখে আপনি বুঝে যাবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন তো আপনার ইংরেজিতে অনুবাদ করার পালা। সেক্ষেত্রে বাক্যটা কিন্তু অ্যাক্টিভও হতে পারে, পেসিভও হতে পারে। যদি বাক্য অ্যাক্টিভ ভয়েসে হয় আপনি প্রথমে সাবজেক্ট নেবেন, তারপর অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট। আর যদি বাক্যটি পেসিভ ভয়েসে হয় শুরুতে অবজেক্ট নিতে হবে, তারপর এম বিং, ইজ বিং, আর বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাকি অংশ। এখন প্রশ্ন হলো বাংলা বাক্য অ্যাক্টিভ নাকি পেসিভ সেটা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, আপনি বুঝবেন, মনোযোগ দিয়ে একটু আমার এক্সাম্পল দেখেন। আমরা যদি এখন একটা বাক্য লিখি এভাবে যে ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করতেছে। এই যে সেন্টেন্সটা, আপনি এর ক্রিয়ার দিকে যদি তাকান, সংগ্রহ করতেছে মানে কিন্তু কাজটা চলমান, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন অ্যাক্টিভ নাকি প্যাসিভ, তাই তো? আচ্ছা, এই সংগ্রহ করার কাজটা কে করতেছে? কে? ব্যাংকগুলো। সাবজেক্ট ব্যাংকগুলো। যখন আপনার একটা ক্রিয়া দেখে মনে হবে যে সরাসরি কেউ কাজটা করতেছে, সেটা অ্যাক্টিভ। আর যখন বাক্য দেখে মনে হবে
বাক্যের ক্রিয়া দেখে মনে হবে কাজটা কারো দ্বারাই হয় কিংবা কোনো কিছুর প্রভাবে সম্পন্ন হয়, তখন সেটা পেসিভ। ভাই, সাবজেক্ট দিয়ে শুরু হলে অ্যাক্টিভ ভয়েস আর অবজেক্ট দিয়ে শুরু হলে পেসিভ ভয়েস, এগুলো আপনি মুখস্থ না করেও নর্মালি চিন্তা করতে পারেন। কাজটা ডাইরেক্ট কেউ করলো অ্যাক্টিভ, কাজটা কারো মাধ্যমে কোনো কিছুর প্রভাবে হলো মানে পেসিভ। যেমন এখানে ব্যাংক ডাইরেক্ট এই কাজটা করতেছে মানে অ্যাক্টিভ ভয়েস। সো এটা একদিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অন্যদিকে অ্যাক্টিভ ভয়েস। তার মানে আমি অনুসরণ করব এখন এই স্ট্রাকচারটি। আমি প্রথমে সাবজেক্ট নিব এবং আমার সাবজেক্ট হচ্ছে ব্যাংকগুলো। সুতরাং ব্যাংকগুলোর জন্য আমি ব্যাংকের প্লুরাল ফর্ম হিসেবে লিখব কি ব্যাংকস। এবার আমি অক্সিলারি হিসেবে অ্যামিজার নিব, তো এখানে হবে আর। এবার প্রিন্সিপাল ভার্বের সাথে আমি আইএনজি যোগ করব। নরমালি সংগ্রহ করার ইংলিশ আপনি যা জানেন তাই লিখেন, কি কালেক্ট। তাহলে কালেক্টের সাথে আইএনজি যোগ করলে আমার কি হবে কালেক্টিং। সো আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার আমার কি দরকার অবজেক্ট। কি সংগ্রহ করতেছে? উত্তর হলো ডিপোজিট। এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। সো আমি লিখলাম ডিপোজিট। ডিপোজিট এখানে কমন নাউন হওয়ায় ডিপোজিটকেও প্লুরাল করে দিলাম। বুঝেন নাই তাই তো? সেন্টেন্সে যখন আপনি কোনো কমন নাউন ব্যবহার করবেন, সেই কমন নাউনগুলোর পূর্বে উপযুক্ত কোনো ডিটারমিনার থাকা উচিত, কিংবা ডিটারমিনার যদি না থাকে সেই নাউনটাকে প্লুরাল নাম্বার করা উচিত। যেমন আপনি যদি বলেন আমার কলম দরকার, আপনাকে বলা উচিত আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। অথবা আপনার বলা উচিত আই নিড 2 পেন্স, আমার 2টি কলম দরকার। অথবা আপনি যদি সংখ্যা না দিতে চান, অন্তত আপনার বলা উচিত আই নিড পেন্স, আমার কলম দরকার। শুধু আই নিড পেন এমন না বলাই ভালো। অর্থাৎ কমন নাউন ব্যবহার করলে তার পূর্বে উপযুক্ত ডিটারমিনার কিংবা তাকে প্লুরাল করা উচিত। সেই বিবেচনায় আমি লিখেছি ব্যাংকস আর কালেক্টিং ডিপোজিটস। তাহলে আমার সাবজেক্ট হয়ে গেল, আমার ভার্ব হয়ে গেল, আমার অবজেক্ট হয়ে গেল। কথা একটাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অংশটুকু থাকে তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে এখানে থেকের ইংলিশ কি? থেকের ইংলিশ হচ্ছে ফ্রম। এখন প্রশ্ন হলো কাছের ইংলিশ কি? ভাই, এটা একটা কথার কথা, কাছের কোনো ইংলিশ নাই, তাদের থেকে সোজা কথায়। এবার গ্রাহক, গ্রাহকের ইংলিশ কি? কাস্টমার অথবা কি ক্লায়েন্ট, তাই তো? এখানে আমি ধরেন লিখলাম ফ্রম ক্লায়েন্ট। ওকে, কেন কাস্টমার লিখলাম না সেটা নিয়ে না হয় আরেকবার কথা বলি। কাস্টমার আর ক্লায়েন্টের পার্থক্য না হয় একটু পরেই জানি। তাহলে আমরা লিখলাম ফ্রম ক্লায়েন্টস, গ্রাহকদের কাছ থেকে। এখন যদি আমি এখানে সুন্দর করে লিখি ফ্রম দেয়ার ক্লায়েন্টস, তাহলে জিনিসটা আরো নান্দনিক হয়। দেয়ার মানে কি? তাদের। যদিও বাংলা বাক্যে বলা নেই তাদের গ্রাহকদের কাছ থেকে, তবুও যদি আমি দেয়ার লিখি তাহলে বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়। তার মানে ব্যাংকস আর কালেক্টিং ডিপোজিটস ফ্রম দেয়ার ক্লায়েন্টস। এই যে আমি নিজ উদ্যোগে দেয়ার শব্দটি ব্যবহার করে বাক্যটাকে নান্দনিক, অ্যাস্থেটিক, সুন্দর করার চেষ্টা করলাম, একে ইংলিশে বলা হয় দ্য আর্ট অফ ট্রান্সলেশন। দ্য আর্ট অফ ট্রান্সলেশন। অনুবাদে একটা সৌন্দর্য আছে, অনুবাদ একটা শিল্প। এটা বোঝার জন্য আপনাকে রেগুলার কিছু ক্লাস করতে হবে, আপনি বুঝে যাবেন। শিল্প কখনো কোচিং সেন্টারের টিচার এর নিয়ম দ্বারা কিংবা আমার শেখানো রুলস দ্বারা আপনি শিখতে পারবেন না। শিল্প অবজার্ভ করতে হয়, সময় নিতে হয়, ধৈর্য নিতে হয়। এটা আপনি এই কোর্সে পেয়ে যাবেন। তাহলে আমার পুরো সেন্টেন্সটা হলো ব্যাংকস আর কালেক্টিং ডিপোজিটস ফ্রম দেয়ার ক্লায়েন্টস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস আমরা বুঝে গেলাম। এবার চলুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা প্যাসিভ ভয়েসের এক্সাম্পল দেখে আসি। আমি এবার যদি লিখে দেই এভাবে যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে প্রচুর পরিমাণে রেমিটেন্স সংগ্রহ করা হচ্ছে। আপনি যে কোনো বাক্যকে ট্রান্সলেট করবেন 3 স্টেপ ফলো করে। 3 স্টেপসের স্টেপ 1 হচ্ছে আপনি বাক্যের ক্রিয়ার দিকে আগে তাকাবেন, তাকিয়ে অনুমান করবেন এটি কোন টেন্স। যেমন আমি দেখতে পাচ্ছি সংগ্রহ করা হচ্ছে মানে কাজটা চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্টেপ 2 হচ্ছে, সেকেন্ড স্টেপ হলো আপনি ক্রিয়ার দিকে তাকিয়ে দেখবেন কাজটা সরাসরি কেউ করতেছে নাকি কারো দ্বারা করা হচ্ছে।
সরাসরি কেউ করলে অ্যাক্টিভ ভয়েস, কারো দ্বারা করা হলে পেসিভ ভয়েস। আপনি দেখেন বলে দিছে রেমিটেন্স সংগ্রহ করা হচ্ছে, কে করতেছে সরাসরি কিন্তু বলেনি, তার মানে এটা পেসিভ ভয়েস। তাহলে ফার্স্ট স্টেপ টেন্স নির্ণয়, সেকেন্ড স্টেপ ভয়েস নির্ণয়, থার্ড স্টেপ হচ্ছে আপনি সেই অনুযায়ী স্ট্রাকচার প্রয়োগ করবেন। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস, তার মানে আমি দ্বিতীয় স্ট্রাকচারটি প্রয়োগ করব, অর্থাৎ আমি প্রথমে অবজেক্ট নিব, তারপর আমি বি ভার্ব হিসেবে am being is being are being নিব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিব। ওকে, এখন যদি ভার্ব হয় সংগ্রহ করা, এখন আপনি ভার্বকে প্রশ্ন করেন কি সংগ্রহ করা হচ্ছে, এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি সংগ্রহ করা হচ্ছে? উত্তর হলো না, পুরোটাই উত্তর, প্রচুর পরিমাণে রেমিটেন্স, শুধু রেমিটেন্স না, প্রচুর পরিমাণে রেমিটেন্স, পুরোটাই উত্তর অবজেক্ট। আপনার কি দরকার আর? আপনি অবজেক্ট পেয়েছেন না? পেয়েছেন। ভার্ব পেয়েছেন না? পেয়েছেন। আমি কি ভার্ব ছাড়া আর কিছু বলছি এখানে? হ্যাঁ, আর কিছু থাকতে পারে, এটা নিয়ে আপনার তো চিন্তা করার দরকার নেই। আপনার কাজ একটা অবজেক্ট নেওয়া, ভার্ব নেওয়া, এরপর বাকিগুলো নিয়ে পরে ভাবতেছি আমরা। তাহলে আমার অবজেক্ট কে যেন? অবজেক্ট হচ্ছে প্রচুর পরিমাণে রেমিটেন্স। ওকে, তাহলে আমি লিখলাম যে প্রচুর পরিমাণের জন্য আমি কি লিখব? আপনি কিছু না লিখতে পারলো, ধরে নিলাম a great deal of, a great number of, great amount of, কিচ্ছু আপনি জানেন না, আপনি a lot of তো জানেন নাকি? আপনি যা জানেন তাই লিখেন না। আমি লিখে দিলাম a lot of, প্রচুর পরিমাণে, এবার রেমিটেন্স, তাহলে আমি লিখে দিলাম যে রেমিটেন্স। রেমিটেন্স কমন নাউন, একে প্লুরাল করা যাবে, রেমিটেন্সেস। ওকে, a lot of remittances, আমার অবজেক্ট নেওয়া হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের পরে am being is being are being লাগবে। এই যে আমি বললাম রেমিটেন্স কমন নাউন, ওই চিন্তায় আপনার এখন ঢুকে যাওয়ার দরকার নেই। আপনি গ্রামারের আলোচনায় গিয়ে না হয় আরেকবার জানবেন রেমিটেন্স আসলে কমন নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন, ওটা বাদ দেন, ওটা কমন নাউন ঠিকই আছে, মনোযোগ এখানে দেন। তাহলে আমার অবজেক্ট হচ্ছে a lot of remittances। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস মানে কি যেন? অবজেক্টের পরে am being is being are being, সো এখানে প্লুরাল নাম্বার হওয়ায় আমি দিলাম are being। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা? সংগ্রহ করা। সংগ্রহ করার ইংলিশ কি? কালেক্ট। ওকে, তাহলে আমি লিখে দিলাম কালেক্টেড। ভাই, ভাবানুবাদ করতে গিয়ে আপনি অনেক ভার্বই লিখতে পারেন। আচ্ছা, তাহলে আমার অবজেক্ট হলো, বি ভার্ব হলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো। তার মানে কি? প্যাসিভের যে আসল স্ট্রাকচারটুকু সেটুকু আমরা কিন্তু নিয়েছি, অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, তারপর বি ভার্ব ভি3 নিয়েছি। এই যে অবজেক্ট, বি ভার্ব, ভি3, এই তিনটা নেয়ার পর সেই বাক্যের বাদ বাকি যে অংশটুকু থাকে, এই বাকি অংশটুকু আপনি জাস্ট পেছন দিক থেকে ধরে অনুবাদ করে দিবেন। তাহলে পেছনের শব্দটা কি? লক্ষ্যে। কোন লক্ষ্য বা উদ্দেশ্য বুঝালে শুধু প্রেপোজিশন টু দিলেই চলে। আপনি যদি চান যে না আমি শুধু টু দিয়ে হব না ক্ষান্ত, তাহলে আমি আরো কিছু লিখবো, লিখেন। আপনি লক্ষ্যের জন্য উইথ আ ভিউ টু লিখতে পারেন, ইন অর্ডার টু লিখতে পারেন, সে আমি ইন অর্ডার টু লিখে দিলাম। আপনি শুধু টু দিয়েও লিখতে পারেন। লক্ষ্যে, এবার কিসের লক্ষ্যে? দেশের অর্থনীতি প্রবৃদ্ধির। প্রবৃদ্ধি করার ইংলিশ কি বলেন? প্রবৃদ্ধির জন্য আপনি গ্রো লিখতে পারেন। ওকে, সো আমি দিলাম গ্রো। এবার দেশের অর্থনীতি, দ্য কান্ট্রিজ ইকোনমি, দ্য কান্ট্রিজ ইকোনমি। এখন বলবেন অর্থনৈতিক তো লেখা আছে। হ্যাঁ, আপনি ইকোনমিক লিখতে পারেন, ইকোনমিক লিখতে গেলে তো একটা নাউন লাগবে, এই জন্য আমরা এভাবে লিখলাম ইন অর্ডার টু গ্রো দ্য কান্ট্রিজ ইকোনমি। অথবা আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন, আপনি জাস্ট লক্ষ্যের জন্য লিখতে পারেন ফর দ্য গ্রোথ অফ কান্ট্রিজ ইকোনমি। তাহলে আমার পুরো সেন্টেন্সটা হতে পারে a lot of remittances are being collected in order to grow the country's economy, or a lot of remittances are being collected for the growth of the country's economy। আপনি আরো অন্যভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন এক কথায় যে for the country's, মানে দেশের ইকোনমিক গ্রোথ। কত ভাবে লেখা যাচ্ছে, আপনি যা লিখবেন তাই হালাল, তাই জায়েজ,
যদি এই বাংলা থিমটুকুর সাথে আপনার ইংলিশ থিমটুকু মিল থাকে। মানে আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ঠিক রেখে যেমনি ইচ্ছা তেমনি লিখেন। আপনার নিশ্চয় মনে হচ্ছে সর্বশেষ যা লিখলাম এতেই সেন্টেন্সটা অন্যগুলোর তুলনায় স্মার্টার হয়েছে। তার মানে আমার সেন্টেন্সটা হতে পারে a lot of remittances are being collected for the country's economic growth। হয়ে গেল। সো এভাবে তিনটা স্টেপ দেখে আপনি টেন্স নির্ণয়, ভয়েস নির্ণয় এবং সেই অনুযায়ী স্ট্রাকচার প্রয়োগ করলেই কিন্তু আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে শুরু করে সকল টেন্সের ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য লিখতে পারবেন। সো এবার আমরা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা করলে অবশ্যই কিছু শিখবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। সরি, আমরা একটা একটা করে সবই জানবো। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কি জিনিস জানেন? এই বর্তমান কালে আমরা নানা রকম ঘটনাই কিন্তু দেখি। কিছু ঘটনা বর্তমানে ঘটে, কিছু ঘটনা চলতেছে, মানে ঘটনাটা ঘটতেছে। আবার কিছু ঘটনা দেখে মনে হয় যেন এই মাত্র ঘটে গেছে, তবে তার ফল, তার অস্তিত্ব এখনো আছে। মানে ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। কি বলেছি? ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে, কিন্তু তার ফল, তার অস্তিত্ব এখনো বর্তমান। এমন সেন্সে আমরা কোন টেন্স ব্যবহার করি? এমন সেন্সে আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ধরুন, আমি বললাম যে তাকে কলমটি দেয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আপনার কাছে মনে হতে পারে এটা পাস্ট টেন্স কেন হলো না? আমি জানি পাস্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে একটা কনফিউশন অনেকের মাঝে দেখা যায়। এই কনফিউশনের সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে এই আলোচনার মধ্য দিয়ে। মনোযোগ দিয়ে আমার কিছু উদাহরণ শুনবেন। ধরে নিন আমি যখন কথা বলতেছি এই সময়টা হলো রাত 10টা। আপনি আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে আমি দুপুরে খেয়েছি কিনা। আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন? আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপনি কি দুপুরে খেয়েছিলেন? আপনি কি দুপুরে খেয়েছিলেন? এভাবে কিন্তু জিজ্ঞেস করবেন। এখন আমি সন্ধ্যায় কোনো নাস্তা করেছি কিনা, আপনি যদি এটা জিজ্ঞেস করেন, তাহলে আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন, আপনি কি সন্ধ্যায় কিছু খেয়েছেন? এটাই জিজ্ঞেস করবেন। দুপুরের কথাটা আপনি কি বললেন, যে আপনি কি দুপুরের খাবার খেয়েছিলেন। আর সন্ধ্যাটা আপনি জিজ্ঞেস করতেছেন, আপনি কি সন্ধ্যায় কিছু খেয়েছেন। পার্থক্যটা কোথায়? পার্থক্য, দুপুরের খাবার আমি খেয়েছি, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যায়ও কিছু খাওয়ার কথা, সেটা গড়িয়ে এখন রাত। স্বাভাবিকভাবে দুপুরের ঘটনা কিন্তু ঘটে গেছে একেবারেই, ওর অস্তিত্ব আর নেই, তাই ওটা পাস্ট টেন্স। কিন্তু সন্ধ্যায় আমি কিছু খেয়েছি কি না এটা জিজ্ঞেস করলেন, কারণ এখনো আমি রাতের খাবার খাইনি। ব্যাপারটা বুঝতেছেন? তাহলে একটা ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে, বাট তার বিপরীতে আর কোনো ঘটনা ঘটেনি, এরকম সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। এটা আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝাবো। তার আগে একটা বিষয় আপনারা সুন্দর করে লিখে রাখেন, সেটি হলো বর্তমানের কোনো ঘটনা যা ইতোমধ্যে ঘটেছে, তবে তার ফল এখনো বর্তমান, মানে এখনো আছে। সোজা কথায় অস্তিত্ব বিলীন হয়নি, এখনো আছে। এই ধরনের সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আবার তার সাথে আমরা আরেকটা সহজ করে নেই, বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসেন যুক্ত থাকে। স্ট্রাকচারটা যদি বলি, যদি বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা আগে সাবজেক্ট নেই, তারপরে হ্যাভ অথবা হ্যাজ,
এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর আমরা অবজেক্ট নিব। আর যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয় আগেই নিব অবজেক্ট, তারপর আমরা নিব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে নিব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এইটুকুই হচ্ছে আমাদের আসল কথা। এবার মনোযোগ দিয়ে আমার কথা যদি বিস্তারিত আপনারা শোনেন তাহলে পুরোটাই কিন্তু ভালো বুঝে যাবেন ইনশাল্লাহ। কি বলেছিলাম আমি সেটা আবারও একটু বলি। বর্তমানের অনেক ঘটনা আছে যেগুলো শুনলে আপনার মনে হবে ঘটনাটা ইতোমধ্যে ঘটে গেছে, তবে তার ফল এখনো বর্তমান। এই ধরনের ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। আমি জানি এই ডেফিনেশন দিয়ে আপনার বুঝতে অনেক কষ্ট হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা গুলাই ফেলি। এজন্য আমি একটা উদাহরণ আপনাদেরকে দিব। যেমন আমি যদি বলি বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, ঘটনা কিন্তু 1971-এর, তো আপনি এখনো এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারেন। হ্যাঁ, ঐতিহাসিকভাবে সত্য ঘটনাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও লেখা যাবে, কিন্তু আমি বলেছি বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, এটি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই লিখতে পারেন। কেন জানেন? 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশ কি হারিয়ে গেছে? না। সেই দেশ কি পরাধীন হয়েছে আবার? না। এমন যদি হতো 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর আবার দেশ পরাধীন হয়ে গেছে, সেই দেশ আবার স্বাধীন হয়েছে, তাহলে আপনি বলতে পারেন যে 1971 সালে দেশ একবার স্বাধীন হয়েছিল। কি বুঝলেন? ঘটনা যত আগেই ঘটুক না কেন, ঘটনার ফল যদি এখনো থাকে, ঘটনার অস্তিত্ব যদি বিলীন না হয়, সেটি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবেন। সে আমার হাতে ঘড়িটা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন স্যার এটা কবে কিনেছেন? আমি বললাম, আমি কিন্তু এইভাবেই বলবো যে আমি এটা গতকাল কিনেছি। গতকাল কিনেছিলাম বলবো না, কারণ ঘড়ি তো আমার এখনো আছে ভাই, ঘড়ি তো হারায়নি। আমি বলবো আমি গতকাল কিনেছি। এমনকি যদি আমি এটা 5 বছর আগেও কিনে থাকি, আমি বলবো যে এটি 5 বছর আগে কিনেছি বা কিনে আসি, কারণ ঘড়ি এখন আমার হাতে আছে। এখন যদি এমন হয়, আল্লাহ না করুক, এই ঘড়িটা হারাই গেছে, আজকে আপনি দেখছেন বা গতকালকে দেখছেন, আজকে এটা হারাই গেছে, এখন আপনি আমার জিজ্ঞেস করতেছেন স্যার আপনার ঘড়ি কবে কিনেছিলেন? স্যার আপনার ঘড়িটা তো হারাই গেছে, ঘড়িটা কবে কিনেছিলেন? এটা কিন্তু বলবেন। আপনি আবার বলবেন আপনার ঘড়ি তো হারাই গেছে, আপনি কবে কিনেছেন? বলবেন না, আপনি বলবেন কবে কিনেছেন, কবে কিনেছিলেন। তখন আমাকে বলতে হবে ও ওই ঘড়িটা ভাই ওটা 5 বছর আগে কিনেছিলাম। কিনেছিলাম কেন? পাস্ট কেন বলতেছি? কারণ ওই ঘড়ি তো নাই আমার কাছে এখন ভাই। আমরা এবার বুঝে গেছেন। তাহলে একটা ঘটনা কত আগে ঘটছে ডাজন্ট ম্যাটার, যদি ঘটনার অস্তিত্ব এখনো বর্তমান থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং যাদের বাংলা ক্রিয়া শেষে অন্তস্থ অ আকার সি, আসি আসো আসে আসেন থাকে। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে হয়, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। যদি বাক্যটি প্যাসিভ ভয়েস হয়, স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন V3। ওকে, অ্যাক্টিভ প্যাসিভ আমরা বুঝবো। আপনাদের জন্য এখন একটা এক্সাম্পল যদি আমি লিখি, এক্সাম্পলটা এরকম ভাবে যে আচ্ছা আমি এটাই বললাম যে আমি 5 বছর আগে এই ঘড়িটি কিনেছি, তাহলে আমি বললাম যে আমি 5 বছর আগে বা পূর্বে এই ঘড়িটি কিনেছি, এই ঘড়িটি কিনেছি। ওকে, খেয়াল করে যান, কিনেছি মানে হচ্ছে সাধু ভাষায় যদি বলি তাহলে কিনিয়াছি, চলিত ভাষায় কিনেছি। তাহলে প্রথমত এই ক্রিয়ার সাথে আসি দেখা আপনি বুঝে নেবেন যে আসি মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু সমস্যা কোথায় আমি জানি, এই 5 বছর আগে এইটা দেখাই আপনার প্রথমেই মনে হবে এটা পাস্ট টেন্স। প্রথমে আপনার মনে হবে এটা পাস্ট টেন্স। কেন পাস্ট টেন্স? কেন মনে? পাস্ট মানে কি? যা অতীত হয়ে গেছে। ভাই ঘড়ি তো আমার এখনো আছে ভাই, অতীত হবে কেন? স্যার যদি পাস্ট টেন্সে লিখি ভুল হবে। ভুল হবে না, আপনি লিখতে পারেন, কিন্তু যে ঘটনার অস্তিত্ব এখনো আছে আপনি চাইলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারেন। সুতরাং আমি যদি এই বাক্যটাকে লিখতে চাই তাহলে আমি কি লিখবো? আমার সাবজেক্টকে আমি, তাহলে আমি যদি নিজেই কিনেছি তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস হবে। ঘটনা কারো দ্বারা ঘটলে প্যাসিভ হয়। তাহলে আই হ্যাভ পারচেসড বা বট, আমি কিনেছি এই ঘড়িটি, দিস ওয়াচ, এই
ঘড়িটি। এবার 5 বছর আগে, তাহলে আমি লিখতে পারি 5 years ago অথবা বিফোর 5 years, আপনার ইচ্ছা। তো 5 years ago। কথা বুঝলেন? এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এবার যদি আমি আপনাদেরকে আরেকটা সেন্টেন্স দিয়ে বোঝাতে চাই, আমি তো বলেছি অনেক কিছু শেখার আছে, মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই ভুল খুঁজতে আসেন না, ভুল খোঁজার জন্য দেখতে হবে, আরো মনোযোগ দিয়ে শেখেন, অনেক কিছু আছে এখানে। এবার আমি আরেকটা বাক্য লিখলাম, সেটা হলো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঘটনা কবে ভাই? 1971-এ। আমরা রাইট ফর্ম অফ ভার্ব মুখস্থ করতে গিয়ে কিংবা রাইট ফর্মস অফ ভার্বস এর রুলস মুখস্থ করতে গিয়ে কিন্তু পড়ি আমরা যে কোনো বাক্যে অতীতের ঘটনা থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স মুখস্থ করে একাকার করি। ভাই আমি তো চাইলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও লিখতে পারবো, প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবো। কেন কেন পারবো না? যে বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছে সে কি হারাই গেছে? না, সেটা এখনো আছে। তো যে ঘটনা ঘটেছে, অস্তিত্ব, ফল এখনো বর্তমান, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও আপনি লিখতে পারেন ক্ষেত্র বিশেষে। তাহলে আমার এখানে সাবজেক্ট কে? বাংলাদেশ। এখন হয়তো আপনি বুঝতে পারতেছেন না যে এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, তাই তো? আচ্ছা, যদি এখানে বলতো যে স্বাধীন করা হয়েছে, আপনি এখানে টোন থেকেই বুঝতে পারছেন স্বাধীন করা হয়েছে, তার মানে এটা প্যাসিভ, ঠিক কি না? ঠিক, কিন্তু সেটা বলেনি, এখানে বলছে স্বাধীন হয়েছে। সুতরাং এখানে বাংলাদেশকে সাবজেক্ট ধরে এটা অ্যাক্টিভ ভয়েস মনে করতে হবে। তো আমার সাবজেক্ট কে? বাংলাদেশ। তো আমি লিখলাম বাংলাদেশ। তো আমি এবার বাংলাদেশের পরে আমি চাইলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও লিখতে পারি, লিখলে আমি লিখবো কি? বিকামস। আর যদি প্রেজেন্ট পারফেক্টে লিখি তাহলে আমি লিখবো কি? হ্যাজ বিকাম। হয়েছে, কি হয়েছে? স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। কমপ্লিমেন্টে লিখে ফেললাম, স্বাধীন হয়েছে। ওকে, কবে? 1971, ইন 1971। এখন আপনি আমাকে বলতে পারেন, এটা না হয় বুঝলাম যে 71 সালে স্বাধীন হলো, দেশ এখনো অস্তিত্ব আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট কেন দিলেন? প্রশ্ন তো এটাই। ঐতিহাসিকভাবে সত্য ঘটনাগুলো যত বছর আগেরই হোক না কেন, সেগুলো আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে পারবেন। ওকে, তাহলে আমার সেন্টেন্সটা হলো বাংলাদেশ হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 অথবা বাংলাদেশ বিকামস ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এই দুইটার যে কোনো একটা ভার্ব নিতে পারে। আচ্ছা, এবার আমি একটু প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা রিফ্লেকশন দেখাতে চাই। যদি আমি বলি যে লোকটিকে এখানে, আচ্ছা অন্য একটা বাক্য দিব, আমি যদি লিখি যে কাজটি শেষ করা হয়েছে, কাজটি শেষ করা হয়েছে। এই যে ক্রিয়ার শেষে হইয়াছে, আছে দেখে আপনি অনুমান করতে পারেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর তাছাড়া বাক্য দেখেও মনে হচ্ছে মাত্র কাজটা শেষ হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন অ্যাক্টিভ নাকি প্যাসিভ? ক্রিয়ার দিকে তাকান তো, শেষ করা হয়েছে, নিশ্চয় কারো দ্বারা, তাই তো মনে হচ্ছে। এটা কে শেষ করছে তো বলে নাই, শেষ করা হয়েছে মানে নিশ্চয় কারো দ্বারা করা হয়েছে। যখনই কোনো ক্রিয়া দেখে মনে হবে কারো দ্বারা ঘটনা ঘটলো, সেটা প্যাসিভ ভয়েস। এখানে অবজেক্ট দিয়ে শুরু নাকি সাবজেক্ট দিয়ে শুরু, এটা আপনার না ভাবলেও না বুঝলেও সমস্যা নেই। ক্রিয়া দেখে যদি মনে হয় সরাসরি কেউ ঘটনাটা ঘটাচ্ছে, অ্যাক্টিভ। যদি মনে হয় কারো দ্বারা কোনো কিছুর প্রভাবে ঘটেছে, সেটা প্যাসিভ। তাহলে এটা প্রথমত প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয়ত এটা প্যাসিভ ভয়েস। তো সেই অনুযায়ী আমাকে স্ট্রাকচার নিতে হবে। প্রথমে অবজেক্ট, কি শেষ করা হয়েছে? কাজটি। তো আমি লিখলাম দ্য ওয়ার্ক। আপনি অনেকভাবে লিখতে পারেন, আমি লিখলাম ওয়ার্ক। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো আমি লিখলাম হ্যাজ বিন। এবার শেষ করার জন্য আপনি কি লিখতে পারেন? নরমালি ডু থেকে ডান লিখতে পারেন, ডান মানে করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। অথবা যদি আপনি ফিনিশ লিখতে চান, লিখতে পারেন হ্যাজ বিন ফিনিশড, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। কমপ্লিটেড লিখতে পারেন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। ভাই আপনার যা ইচ্ছা লিখেন, কিন্তু আপনার সেন্টেন্স যেন বলে দেয় কাজ শেষ হয়েছে। অনুবাদের এটাই সৌন্দর্য, যে আপনি থিম ঠিক রেখে অনেক কিছু লিখতে পারবেন। আমার মনে হয় আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কেন্দ্র করে কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করবেন সেটা বুঝে গেছেন। ওকে, এবার আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে এটা আমি মুছে দিলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা কথা বলবো, যদি যারা জব সিকার মানে চাকরি প্রার্থী হোক, তার লক্ষ্য বিসিএস, ব্যাংক বা যা হোক, বা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করে, এর জন্য ইংরেজি শিখতে হয়, তারা যদি একজন ভালো মেন্টর, ভালো টিচার খুঁজে পায়, সে যেই হোক, আর যদি সেই টিচারের প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করে, তার প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে উপস্থিত থাকে, অংশগ্রহণ করে, শিখতে সময় লাগে না, খুব সহজে শেখা সম্ভব। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। এর কারণ কি? এই যে আপনি মনোযোগ ধরে রাখতে পারেন না যারা, তাদের কারণটা কি? কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি গোল। আপনার কোনো লক্ষ্য নেই। জি, এটাই সত্য ভাই। আমার যদি এটা টার্গেট থাকে, আমার যদি এটা লক্ষ্য থাকে, আমার মনোযোগ বিচ্যুত হবে কেন? আমি তো বুঝি না। আপনি খেয়াল করেন, একটা চোর যখন চুরি করতে যায়, তার টার্গেট হচ্ছে ওই বাড়িতে মুরগি চুরি করবে। যখন সে রাস্তা দিয়ে হাঁটবে, হাঁটার পথে তাকে যদি একটা পিঁপড়াও কামড় দেয়, সে খেয়াল করবে না। সে কিভাবে যাচ্ছে, যদি কোনো গাছের কাঁটা তার শরীরে বিঁধে যায়, সে খেয়াল করবে না। রক্তপাত হলেও সে খেয়াল করবে না, কারণ তার টার্গেট হচ্ছে মুরগি চুরি করা। মুরগি চুরি করতে যাওয়ার পথে কখনোই সে তার প্রিয় মানুষের কথা মনে করতে চায় না, মনে আসেও না। তার প্রিয়তমার কথাও সে মনে করে না, মনে আসেও না। সে প্রেমে মানে ব্যর্থ হয়েছে কিনা সেটাও তার মনে পড়ে না, কারণ তার টার্গেট মুরগি চুরি করা। ভাই, একটা চোর সিসকে চোর যদি তার জীবনের লক্ষ্য ঠিক রাখতে গিয়ে মনোযোগ সেখানে পুরোপুরি দিতে পারে, আপনি তো ভদ্র মানুষ, গ্রাজুয়েট, আপনার মনোযোগ বিচ্যুত হবে কেন? না না, আমি চোরের সাথে তুলনা করি নাই, আমি দুইটা দিক আপনাকে বুঝাইছি। আমার কথা, একটা সিসকে চোর, সে তার টার্গেট পূরণ করতে গিয়ে সব দিক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সে তার লক্ষ্যের পথে হাঁটতে পারে। সামান্য একটা চোর। সেখানে আপনি একজন সম্মানী ব্যক্তি, একটা জীবনের লক্ষ্য নিয়ে হাঁটতেছেন, আপনার মনোযোগ নষ্ট হবে কেন? আমি তো এটা বুঝি না। এর কারণ একটাই, আপনার গোল নাই, আপনার টার্গেট নাই, আপনার এইম নাই। এটাই সত্য ভাই। আপনি যতই বলেন আমি বিসিএস ক্যাডার হতে চাই, আমি বিশ্বাস করি না। আপনার এইম থাকলে কখনোই আপনার মনোযোগ নষ্ট হবে না। আপনার এইম আপনাকে বারবার আপনাকে টাচ করবে। তুমি কই যাচ্ছ? তোমার তো এটা হতে হবে, তোমার তো এটা লাগবে। সমস্যা আমাদের মনোযোগ নেই, আর কিচ্ছু না। অনেকে বলে না যে আমি মেধাবী না স্যার, আমি খুব অমেধাবী, স্যার আমি খুব দুর্বল। আমি বিশ্বাস করি না, প্রত্যেকে মেধাবী। সমস্যা হলো সে তার মেধাকে ইউটিলাইজ করতে চায় না। সমস্যা হলো লোভ। একসাথে সব শিখতে চায়, একসাথে সব জানতে চায়, 10 দিন পরে জব পেতে চায়। এটাকে বলে লোভ, গ্রিড। সমস্যা এখানে, অন্য কোথাও সমস্যা নেই। ধৈর্য নিয়ে 6 মাস থেকে 1 বছর যদি কেউ পড়াশোনা করে, সে যা হতে চায় সম্ভব, ইনশাল্লাহ সম্ভব। সম্ভব যদি তার স্বপ্ন অনুযায়ী সে কাজ করে। এটাই বাস্তব। এই জন্য আমি সবসময় বলি, আমার যে রাইটিং এর ক্লাসগুলো, আমি এখানে দেখি কার কি অবস্থা। অনেক স্টুডেন্ট একসাথে উপস্থিত হয়, যখন 1 ঘন্টা শেষ হয়ে যায় আস্তে আস্তে লিভ নেয়। মানে ওরা পারে? আরে ভাই, পারলে আবার কোর্সে যুক্ত হয়, তাদের শেখার প্রয়োজন আছে বলে যুক্ত হয়। তারপর লিভ নেয় কেন? ভাল লাগে না।
কি করে তারপর তারপর কি করে? কি আর করবে? অধিকাংশ ক্ষেত্রে স্মার্টফোন হাতে নিয়ে মানুষের রিলস দেখবে, মানুষের ফেসবুক ভিডিও দেখবে, ভাইরাল নিউজ দেখবে, লাইক দিবে, আজাইরা কমেন্ট করবে। শুনতে খারাপ শোনাচ্ছে, এটাই বাস্তব। আমি এই কথাগুলো বলি জন্যই আমার স্টুডেন্ট নাই। তাহলে যারা আছে ওরা কি স্টুডেন্টস না? হ্যাঁ, ওরাই আমার আসল স্টুডেন্টস। ওদেরকে নিয়ে আমার কাজ। যাই হোক, আবেগে অনেক কথা বললাম। নিজের ফ্যামিলিতে 2টা ছোট ভাই আছে, তাদেরকে যখন দেখি আর আশেপাশের যখন অনেক স্টুডেন্টকে দেখি, তখনই বুঝতে পারি যে আসলে লক্ষ্য, গোল, টার্গেট খুব জরুরি। তো আমরা এবার বুঝবো কি নিয়ে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা বুঝবো। আপনারা খেয়াল করবেন, এমন অনেক কিছুই আছে যে কাজগুলো চলমান, অর্থাৎ আমরা কাজটা শুরু করেছি এবং কাজটা এখনো বন্ধ করিনি, শুরু হয়ে এখনো চলছে চলছে চলছে। এই যে একটা কাজ একটা সময় শুরু হয়ে এখনো চলছে, এমন বুঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? ডিফারেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলমান ঘটনা, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো ঘটনাটা পারফেক্ট, মানে ঘটনাটা ইতোমধ্যে ঘটছে, ঘটার পর সেটা থামেনি, এটা এখনো চলতেছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এর জন্য লিখতে পারি 2টি কথা। একটি হলো যে কোনো সময় ধরে চলছে, কোনো সময় ধরে চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আমরা একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার খুঁজি, মানে বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, স্ট্রাকচার হলো আগে সাবজেক্ট, তারপর আমরা নিব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপর মূল ভার্ব এর সাথে আইএনজি নিব, তারপর আমরা প্রয়োজন হলে অবজেক্ট নিব। হ্যাঁ, এটুকুই। আর সময় বুঝাতে কি নিব, তাই তো? সময়ের জন্য পরে আসতেছি আমি। যদি বাক্যটা পেসিভ ভয়েসে হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমে আপনাকে অবজেক্ট নিতে হবে। পেসিভ ভয়েসের জন্য আপনাকে লিখতে হবে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আসল স্ট্রাকচার। যদি আমরা একটা সেন্টেন্স হিসেবে নেই, আমি ধরেন একটা বাক্য লিখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর ধরে কাজ করে যাচ্ছে। তার মানে তারা এখনো থামেনি, 1 বছর ধরে কাজ করে যাচ্ছে। সরাসরি কাজটা করতেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কাজ যখন সরাসরি কেউ করে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যখন কাজ কারো দ্বারা করা হয়, কোনো কিছুর প্রভাবে করা হয়, সেটা হয় প্যাসিভ ভয়েস। তাহলে আমরা দেখতেছি কাজটা বর্তমানে চলমান, মানে কন্টিনিউয়াস, তবে কাজটা কিন্তু আজকে শুরু হয়নি, শুরু হয়েছে 1 বছর আগে। তাহলে যে ঘটনাটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে ওটা কিন্তু পারফেক্ট, কিন্তু এখনো চলছে, তাই এটার নাম হলো পারফেক্ট কি কন্টিনিউয়াস। আর তাছাড়া তো আপনারা জানেনই, একটা সময় ধরে কোনো কাজ চলছে বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টকে অন্তর্বর্তীকালীন সরকার। সো আমি লিখলাম দা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এবার আমার সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন নিতে হবে। তো আমি এখানে গভর্নমেন্টকে যদি আমরা কালেকটিভ নাউন হিসেবে চিন্তা করে সিঙ্গুলার নাম্বার ধরি, তাহলে আমার হ্যাজ বিন নিতে হবে। তো আমি লিখলাম হ্যাজ বিন। আচ্ছা, এবার মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব কোনটা? কাজ করা। কাজ করা ইংলিশ কি? ওয়ার্ক। তো আমি দিলাম ওয়ার্কিং। ওকে, তাহলে আমার সেন্টেন্সটা হলো দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ বিন ওয়ার্কিং। এখন আমার সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, সাবজেক্ট ভার্ব নেয়ার পর, মানে ভার্ব নেয়ার পর বাদ বাকি আর যা কিছু থাকে তাকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করে দিবেন। কি আছে? একটা সময় আছে, 1 বছর ধরে। তাহলে আমি লিখবো ফর আ ইয়ার, 1 বছর ধরে।
হ্যাঁ 1 ইয়ারও লিখতে পারেন। কেন এই ইয়ার লিখছি বলবো, তাহলে ফর আ ইয়ার 1 বছর ধরে। তার মানে আমি যদি সুস্পষ্ট করে বলতাম যে সরকার 2024 সাল ধরে কাজ করতেছে, অথবা সরকার 2026 সাল ধরে কাজ করতেছে, অগ্রিম বলে দিলাম। আমি যদি এরকম একটা সুনির্দিষ্ট করে সময় ধরতাম তাহলে সেটা সিন্স বসতো সেখানে, অর্থাৎ কাজটা কখন শুরু হলো সেই শুরু হওয়ার সময় যদি থাকে, যাকে বলি আমরা স্টার্টিং টাইম বা স্টার্টিং পিরিয়ড, তার পূর্বে বসবে সিন্স। আর কখন শুরু হয়েছে বলা নেই বা টোটাল ডিউরেশনটা আছে, তার পূর্বে হবে ফর। আমি যদি বলি আমি রাত 9টা ধরে পড়াচ্ছি, শুরু করছি কয়টায়? রাত 9টায়, সো রাত 9টা এখানে স্টার্টিং টাইম। আর যদি বলি আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, তাহলে 1 ঘন্টা মানে কি টোটাল টাইম, তার পূর্বে হবে কি ফর। কথা ক্লিয়ার? তাহলে স্টার্টিং টাইম হলো সিন্স হবে, টোটাল টাইম হলে কি হবে? ফর হবে। তাহলে এখানে ফর আ ইয়ার। তাহলে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ বিন ওয়ার্কিং ফর আ ইয়ার, ইন্টারিম গভর্নমেন্ট 1 বছর ধরে কাজ করেই যাচ্ছে। এখন যদি আমি এই বাক্যটাকে একটু পেসিভ মুডে নিয়ে আসি অন্যভাবে, এই টেন্সে, যেমন যদি বলি আমি যে 1 বছর বা 2 বছর ধরে, অথবা আমি বললাম যে 2023 সাল ধরে এই সেতুটি বা এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। মানে আপনাকে একটা ব্রিজের সামনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি, ভাই এই ব্রিজটা দেখতেছেন না? হ্যাঁ, এটা 2023 সাল ধরে নির্মাণ করা হচ্ছে। আপনি সেন্টেন্সের দিকে তাকিয়ে বুঝতেছেন নির্মাণ করা হচ্ছে মানে কাজ এখনো চলমান, তবে শুরু হয়েছে 23 সালে। একটা সময় ধরে কাজ চলছে বুঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি নিজে বুঝতেও পারছেন নির্মাণ করা হচ্ছে, নিশ্চয় কাজটা কারো দ্বারা করা হচ্ছে, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। তাহলে আপনার করণীয় কি? আপনি প্রথমে বাক্যের ক্রিয়া দেখে বুঝে গেলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপর আপনি বুঝতেছেন কাজটা কারো দ্বারা করা হচ্ছে মানে কি প্যাসিভ ভয়েস। এখন আপনার করণীয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস অনুযায়ী সেটাকে ট্রান্সলেট করা। মানে প্রথমে আপনাকে অবজেক্ট নিতে হবে। তার অবজেক্ট তো চিনি না, চিনেন না, খুব সহজ কাজ, চিনে নেন। জাস্ট আপনি ভার্বকে প্রশ্ন করবেন কি অথবা কাকে দ্বারা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যা পাবেন তাই অবজেক্ট। আপনি প্রশ্ন করেন কি নির্মাণ করা হচ্ছে, উত্তর এই সেতুটি, তার মানে এটা অবজেক্ট। ওকে, নিয়ে আসলাম। তাহলে দা ব্রিজ অথবা দিস ব্রিজ, এই সেতুটি। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তার সাথে বিং যুক্ত হবে। তাহলে আমি লিখবো হ্যাজ বিন বিং, হ্যাজ বিন বিং। ওকে, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? নির্মাণ করা। তো নির্মাণ করার ইংলিশ কি যেন? বিল্ড। তাহলে বিল্ড এর পাস্ট পার্টিসিপল কি হবে? বিল্ড। তাহলে আমার হয়ে গেল দ্য ব্রিজ হ্যাজ বিন বিং বিল্ড। তাহলে আমার প্যাসিভ করার জন্য মূল উপাদান দরকার ছিল একটা অবজেক্ট, আমি সেটা নিয়েছি। তারপর আমার বি ভার্ব, সেটা আমি নিয়েছি। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটাও আমি নিয়েছি। এখন আমার করণীয়, আপনার কোনো করণীয় নাই, করণীয় খুব সহজ। এখন এই বাক্যের বাকি যা কিছু আছে আপনি পেছন থেকে ধরে অনুবাদ করে দিবেন। সময়টা শুরু হয়েছে কবে? 23-এ। স্টার্টিং টাইম হলে কি হয়? সেন্স। তো আমি লিখবো সেন্স, সেন্স 2023 সাল ধরে। আর যদি বলতো 2 বছর ধরে, তাহলে ফর 2 ইয়ার্স। তাহলে আমার সেন্টেন্সটা হলো দিস ব্রিজ হ্যাজ বিন বিং বিল্ড সিন্স 2023। এই সেতু 2023 সাল ধরে নির্মাণ করা হচ্ছে। হয়ে গেল আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধৈর্য কি আছে নাকি গেছে? আজকের ক্লাসে যদি উপস্থিতি এই মুহূর্তে যদি আপনারা আমাকে 2 জনও দেখে থাকেন একসাথে, তবুও আমি পুরো টেন্স আলোচনা করব। আমি জানি এটা অনেকের জন্য ওভারলোড। পাশাপাশি আমি জানি যাদের জীবনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, যারা শেখার জন্য মরিয়া হয়ে আছে, তাদের জন্য এটা কোনো লোডের বিষয়ই না। তারা তৃপ্তিমতো পুরো ক্লাস করবে। তাকে শিখতে হবে, কারণ আমি জানি আমি কঠিন করে বুঝাচ্ছি না, এটা আমি জানি।
ওকে, এসিটা একটু আর একটু বাড়াতে হবে, 24 করে দাও। এবার আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে কথা বলবো, সিম্পল পাস্ট। সময় লাগবে না বেশিক্ষণ, আর মনোযোগ দেন। পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে একটা ঝামেলা লাগে, আমি তো পার্থক্য বলেই দিছি। এখন আমার মূল কথা যেটা শুনবেন আপনারা, সেটি হলো আমরা যখন এই মহা জগতে চলতেছি তখন আপনি দেখবেন অনেক ঘটনা এই মুহূর্তে ঘটতেছে, আবার কিছু ঘটনা এখনো ঘটেনি, হয়তো ঘটবে, আবার অনেক ঘটনা ঘটে গেছে, অতীত হয়ে গেছে। যা অতীত হয়ে গেছে সেগুলোই তো পাস্ট টেন্স। অতীতের আবার ধরন আছে, কিছু অতীত তার স্মৃতি আর নেই, কিছু অতীত যেগুলো একসময় চলমান ছিল। এইসব বিবেচনায় আমরা পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করি: পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা এখন লিখেছি পাস্ট ইনডেফিনিট টেন্স। চিনব কিভাবে, কেন চিনব? আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য টেন্সের ব্যবহার আপনাকে জানতেই হবে। সেই ধারাবাহিকতায় আপনি দেখে নেবেন অতীতের কোনো সাধারণ ঘটনা মানেই পাস্ট ইনডেফিনিট টেন্স। চাইলে আপনি বাংলা ক্রিয়ার শেষে খুঁজে দেখতে পারেন, যদি থাকে ল, লে, লাম, আপনি বুঝে নিতে পারেন সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তবে চোখ বন্ধ করে না, চোখ খুলে বুঝতে হবে। ল, লে, লাম থাকার পরেও অনেক ঘটনা ঘটতে পারে। কেমন জানেন? আপনাকে আমি জিজ্ঞেস করলাম, ধরেন এখন দুপুর, আপনি 5 মিনিট আগে দুপুরের খাবার খেয়েছেন। আপনাকে আমি জিজ্ঞেস করলাম, এই দুপুরের খাবার খেয়েছেন? আপনি বললেন, হ্যাঁ দুপুরের খাবার খেলাম, দুপুরের খাবার খেলাম। আপনি হয়তো এইভাবে বলেছেন। তো এইখানে লাম দেখাই এটাকে পাস্ট টেন্স মনে করা যাবে না, কারণ ঘটনা সদ্য ঘটেছে। দুপুরের খাবার খাওয়ার পর যখন আপনি রাতের খাবার খাবেন, তখন আপনার দুপুরের খাবারটা অতীত হয়ে যাবে। বাট রাতের খাবার খাওয়ার আগ পর্যন্ত দুপুরের খাবার খাওয়ার যে ঘটনাটা, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে, ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, ওইটাকে কাভার করার মতো যদি আরেকটা ঘটনা ঘটে, তাহলে আপনার আগের ঘটনাটা হয়ে যাবে পাস্ট টেন্স। কিন্তু এমন হলো একটা ঘটনা ঘটে গেছে, বাট এই ঘটনার বিপরীতে এখনো নতুন করে কোনো ঘটনা ঘটেনি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হিসাব একদম সহজ। কথা কি বুঝতে পারছেন? এখন দুপুর, এখন দুপুর না, এখন হচ্ছে সকাল 11টা। আমি আপনাকে জিজ্ঞেস করলাম সকালের নাস্তা খেয়েছেন? আপনি বললেন যে হ্যাঁ সকালের নাস্তা খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলছেন। কেন? আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট। কেন বললেন? কারণ আপনি সকালের নাস্তা খাওয়ার পর এখনো দুপুরের খাবার খাননি। এমন যদি হয় আপনি সকালের নাস্তা খেয়েছেন, দুপুরের খাবারও খেয়েছেন, এখন বিকেল 4টা, আপনার আমি জিজ্ঞেস করতেছি, সকালের খবর নিচ্ছি, কি বলবো? আমি বলবো, ভাই আপনি কি সকালের নাস্তা খেয়েছিলেন? তখন আপনি বলবেন যে হ্যাঁ খেয়েছিলাম। তখন পাস্ট টেন্স। আমার মনে হয় আপনি বুঝে গেছেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডেফিনিটের মধ্যে একটা পার্থক্য আমরা বুঝে গেলাম। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে একটা ঘটনা ঘটে গেছে, বাট তার ফল অস্তিত্ব এখনো বর্তমান, সেটা প্রেজেন্ট পারফেক্ট। আর যখন মনে হবে একটা ঘটনা ঘটে গেছে বাট তার অস্তিত্ব নেই, তার ফল নেই, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, যেখানে নরমালি ক্রিয়ার শেষে ল, লে, লাম থাকে। স্ট্রাকচারটা কি? এখন যদি আপনি তাকে ইংলিশে লিখতে চান, তাহলে বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েসে হয়, আপনাকে প্রথমে নিতে হবে সাবজেক্ট, তারপর নিতে হবে V2 ভার্বের পাস্ট ফর্ম, এরপর আপনি প্রয়োজন মতো অবজেক্ট, কমপ্লিমেন্ট যা লাগে লিখবেন। আর যদি আপনার সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয়, তাহলে প্রথমে লাগবে অবজেক্ট, তারপর প্যাসিভ ভয়েসের জন্য পাস্ট টেন্স অনুসারে ওয়াজ বা ওয়্যার নিতে হবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এইভাবে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে লিখতে পারি ইংরেজিতে। যেমন আমরা একটা সেন্টেন্স দেখে আসি। সেন্টেন্সটা হচ্ছে এরকম যে তারা
লোকটিকে 5 বছর আগে হত্যা করেছে। মনোযোগ দেন, কথা আছে এখানে। তারা লোকটিকে 5 বছর আগে হত্যা করেছে, মানে করিয়াছে, করিয়াছে, আছে। এটা দেখলেই কিন্তু আপনার মনে হবে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ ক্রিয়ার শেষে আসি আসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আমি কি আপনাকে শুধু ক্রিয়া দেখতে বলছি? না, আপনি এভাবে চিন্তা করেন তো ভাই, তারা যে লোকটাকে 5 বছর আগে হত্যা করেছে, ভাই একটা মানুষকে হত্যা করার পর ওই মানুষের অস্তিত্ব কি এখনো থাকবে? থাকবে না, তা শেষ। সুতরাং এখানে হত্যা করেছে বললেও এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন এমন যদি হয় তারা লোকটির জন্য 5 বছর আগে এই বাড়িটি নির্মাণ করে দিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, কারণ 5 বছর আগে বাড়ি নির্মাণ করলো, সেই বাড়িটা এখনো আছে। আমরা এবার ধরতে পারছেন? আপনারা ধরতে পারলে কমেন্ট একটু জানাবেন। আপনি কি এখন বুঝতে পারছেন কি না? ইয়েস অর নো জানাবেন। তাহলে এটা আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যাবে না, কারণ লোকটা তো হত্যা করা হয়ে গেছে, তার তো কোনো অস্তিত্ব নেই। এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর যদি এখানে সুন্দর করে লেখা থাকতো তারা লোকটিকে 5 বছর আগে হত্যা করেছিল, তখন তো আপনি এমনি বুঝবেন পাস্ট টেন্স, ছিল আছে। বাট আমার কথা হলো ছিল না থাকলেও যেন আপনি বুঝতে পারেন ঘটনার ধারাবাহিকতা দেখে যে এটা পাস্ট টেন্স। আমি জাস্ট এতক্ষণ ধরে এটাই বুঝাতে চাচ্ছি। তাহলে এটা কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস, কারণ তারা নিজের এই কাজটা করছে, মানে আমাকে একটা সাবজেক্ট নিতে হবে দে। এবার ভার্বের পাস্ট ফর্ম, হত্যা করে ইংলিশ কি কিল, তাহলে কিল থেকে হবে কি কিলড। এবার অবজেক্ট, কাকে হত্যা করেছিল? লোকটিকে, দ্য ম্যান। এবার কবে? 5 বছর আগে, 5 years ago, অথবা বিফোর 5 years, 5 years ago। আপনি চাইলে এই 5 years ago দিয়েও বাক্য শুরু করতে পারেন, এখানে দিতে পারেন 5 years ago, এরপর কমা চিহ্ন দিয়ে দে কিল দ্য ম্যান, 5 বছর আগে তারা লোকটিকে হত্যা করেছিল। এখন যদি এই বাক্যটা এমন হয় যে গতকাল তাদেরকে এখানে ডাকা হয়েছিল। হয়েছিল ললে লাম মানে পাস্ট টেন্স। বাক্য দেখেই তো বুঝতেছেন ডাকা হয়েছিল মানে কি, কারো দ্বারা হয়েছিল, সুতরাং একটা প্যাসিভ ভয়েস। তার মানে আগে অবজেক্ট লাগবে, অবজেক্টকে কাকে ডাকা হয়েছিল? তাদেরকে। তার মানে অবজেক্টটা সাবজেক্ট হবে, দেম থেকে হবে দে। পাস্ট টেন্সের প্যাসিভ মানে ওয়াজ বা ওয়্যার হবে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। মূল ভার্ব কোনটা? কল, তাহলে কলের পাস্ট পার্টিসিপল কি হবে? কলড। দে ওয়্যার কলড, এখানে হিয়ার। এবার গতকাল ইয়েস্টারডে, তাদেরকে এখানে ডাকা হয়েছিল। খেয়াল করেছেন? এই ছিল পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কি? পাস্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? বর্তমানের চলমান ঘটনা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানের চলমান ঘটনা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তেমনি অতীতের চলমান ঘটনাও আমরা বলি কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা অতীতের যে কোনো ঘটনা দেখে যদি আমাদের মনে হয় চলমান ছিল, সেটাকে ধরে নিব আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে, ইংলিশে তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট এর পরে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। আর যদি সেটি প্যাসিভ ভয়েসে হয়ে থাকে, তাহলে আগে অবজেক্ট লাগবে, তারপর আমাকে লিখতে হবে ওয়াজ বিং কিংবা ওয়্যার বিং, তারপর মূল ভার্বের কি? পাস্ট পার্টিসিপল।
যেমন আমি যদি বলি যে লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছিল, লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছিল, বোঝাই যাচ্ছে কাজটা চলমান ছিল অতীতে। এই যে ল দেখে আপনি বুঝবেন অতীত, আর হচ্ছিল চলমান মানে পাস্ট কন্টিনিউয়াস। আর নিশ্চয় কারো দ্বারা শাস্তি দেওয়া হচ্ছিল, সুতরাং একটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ মানে আগে অবজেক্ট নেবেন, কাকে শাস্তি দেওয়া হচ্ছিল? লোকটিকে, তার মানে দ্য ম্যান। এবার আপনাকে প্যাসিভ অনুযায়ী ওয়াজ বিং বা ওয়ার বিং লিখতে হবে, তাহলে হবে কি ওয়াজ বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, শাস্তি দেওয়ার ইংলিশ কি? পানিশ, তাহলে আমি লিখবো কি পানিশড। দ্য ম্যান ওয়াজ বিং পানিশড, লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছিল। আর যদি অ্যাক্টিভে বলতাম যে তারা লোকটিকে শাস্তি দিচ্ছিল, তাহলে অ্যাক্টিভে হইতো। তাহলে এভাবে অতীতের চলমান ঘটনা হলে আমরা তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমি দুইটা বাক্য লিখলাম, সেটা হলো আই wrote a letter, আমি একটি চিঠি লিখেছিলাম। আরেকটা বাক্য লিখলাম I had written a letter. ধরুন আপনাকে একটা প্রশ্ন দিয়েছি আমি, প্রশ্নটি হলো, এখানে লেখা আছে which is the correct sentence, লাইক এটা একটা এমসিকিউ। এখন আপনাকে এখান থেকে প্রশ্ন করলাম which is the correct sentence, কোনটা সঠিক বাক্য? অপশন এ এটা, অপশন বি এটা। অপশন এ তে আছে I wrote a letter, অপশন বি তে আছে I had written a letter। উত্তর করেন কোনটি কারেক্ট আনসার, কমেন্ট করেন কোন বাক্যটি সঠিক। আপনাদের কমেন্ট আমি একটু দেখতে চাই। আপনাদের কমেন্টগুলো আমি একটু দেখতে চাই, কোনটি সঠিক। আপনারা যে মহা বিপদে এখন আছেন আমি জানি, কমেন্ট করেন। যে কোনো একটা ভুল তো আছেই। ঠিক আছে, সবার কমেন্ট দেখেছি। শোনেন, যারা বলেন টেন্স পারি, টেন্সে যে কত কিছু শেখার আছে এটা আপনাকে ফিল করানোর জন্য এই প্রশ্নটা যথেষ্ট। এটা ভুল, এটা কারেক্ট, ইনকারেক্ট কারেক্ট। কি বলে? ইয়েস, এটা ইনকারেক্ট, এটা কারেক্ট। কেন ইনকারেক্ট? কারণটা কি? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার তো ঠিকই আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, ঠিকই তো আছে, তাই তো? আচ্ছা, আপনাকে আমি বাংলায় অনুবাদ করতে বলি। আমি চিঠিটি বা আমি একটি চিঠি লিখিয়াছিলাম। এখন এবার আমি বললাম যে এই বাক্যটার ইংলিশ কোনটা হবে, অপশন এ নাকি বি? বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কি কনফিউশন হচ্ছে না? কনফিউশন হচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রে আপনার মনে হচ্ছে বিটা হবে, অনেকেরই মনে হয়, কিন্তু এ হবে। কেন? কারণ কি? এই যে বি, এত সুন্দর একটা ইনোসেন্ট সেন্টেন্স, আই হ্যাড রিটেন আ লেটার, এটা ভুল। আর এই নর্মাল একটা সেন্টেন্স, এটাই কারেক্ট এই বাক্যের জন্য। কারণটা কি? হ্যাঁ, কারণ নিয়ে কথা হবে আগামী ক্লাসে। শুধু এই কারণটুকু বোঝার জন্য এই আগামী ক্লাসটা আপনার জন্য জরুরি। যারা এই ধরনের বাক্য ফেস করেছেন তারা জানেন কেন জরুরি। সো আগামী ক্লাসে কথা হবে পাস্ট পারফেক্ট টেন্স কেন হবে না, সিম্পল পাস্ট টেন্সই কেন হবে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োগ কখন, পাশাপাশি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স,
ফিউচার, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সব নিয়ে কথা হবে। মানে টেন্সের বাকি অংশটুকু হচ্ছে আগামী ক্লাস, আগামীকাল আগামীকাল আগামী ক্লাসে এই বিষয়ে কথা হবে। যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবার উদ্দেশ্যে আমার একটা কথা, সেটি হলো আপনারা যারা দেখতেছেন আমাকে সবার উদ্দেশ্যে আমার কথা একটাই, আজকের ক্লাসটা করে যদি আপনার মনে হয় এভাবে কেউ শেখালে আপনি শিখতে পারেন, এভাবে কেউ বোঝালে আপনি ইংরেজি ভালো বুঝতে পারেন, আজকে ক্লাস করে যদি আপনার মনে হয় যে না আপনি আপনার রাইটিং স্কিল বাড়ানোর জন্য একটা আস্থা পেয়েছেন, ভরসা পেয়েছেন, তাহলে বলবো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বৃদ্ধি করার জন্য কিছু পয়সা বিনিয়োগ করেন, প্রয়োজন আছে। এটা এখন বুঝতেছেন না অনেকেই, বুঝবেন আরো পরে। অলরেডি অনেকেই ক্যারিয়ার লাইফে বুঝতেছে। কত লাগে? বাংলাদেশের প্রেক্ষাপটে স্কিল বৃদ্ধি করা কি পরিমাণ সস্তা এটা আপনি বাইরের দেশে না গেলে বুঝবেন না। ফর এক্সাম্পল, আপনি কোনোভাবে কানাডা চলে গেছেন, সেখানে গিয়ে আপনার আইএলটিএস এর প্রয়োজন হচ্ছে, আপনি শুধু একবার সেখানে আইএলটিএস কোর্স করে পরীক্ষা দিয়ে দেখেন আপনার খরচ কত, আর বাংলাদেশে আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে আইএলটিএস প্রিপারেশন নেন, দেখেন আপনার খরচ কত, পার্থক্য বুঝবেন। বাংলাদেশে আপনি অনেক সস্তায় করতে পারবেন, কারণ বাংলাদেশে শিক্ষা এবং শিক্ষক খুব একটা ভ্যালু নাই, এটা সত্য। বাংলাদেশের শিক্ষকদের তেমন কোনো মূল্য নেই ভাই। যেখানে শিক্ষকদের মূল্য নেই, সুতরাং তার প্রোডাক্ট, আমি প্রোডাক্টই বলবো, তার শিক্ষার কি ভ্যালু থাকবে? কোনো ভ্যালু নাই। তার উপর চোর বাটপাট দিয়ে তো ভরা আছেই। যেমন আমার এই ক্লাসটা, অনেক চোর আছে যারা এরকম ক্লাস, মানুষের ক্লাস করে রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে গিয়ে লিখে অমুক স্যারের ক্লাস মাত্র 90 টাকায় নিন আমার কাছে। সেই চোরের কিছু সতীর্থরা তারা আবার নক করে বলে ভাইয়া আমি কিনতে চাই। বিলিভ মি ভাই, এই বিদ্যা কোনো কাজে আসবে না। যে চুরি করলো ওর তো কোনো উপকারে লাগবেই না ওই ইনকাম, আর যে এই কিনবে তারও কোনো কাজে আসবে না। আপনার আর্থিক সমস্যা হলে আপনি বাংলাদেশের যে কোনো অনলাইন টিচারকে নক করেন, স্যার আমার আর্থিক খুবই সমস্যা, আপনি যদি ভালোভাবে উপস্থাপন করতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশে এমন কোনো শিক্ষক নেই যে আপনাকে না করবে, আপনাকে সুযোগ দিবে। বাংলাদেশের মানুষরা যথেষ্ট উদার ভাই, আপনি যেভাবেই নেন, শিক্ষকরা অন্তত এই দিক থেকে অনেক উদার। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি তো অনেক জায়গায় নক করেছি, আমাকে তো দেয় না। ভাই আপনার প্রেজেন্টেশন ভালো ছিল না, আপনার কথা বলার ধরন ভালো লাগে নাই। যেমন আমাদেরকে অনেকে নক দেয়, নক দিয়ে বলে কি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স মানে ক্লাস কয়টা, ক্লাস বলে এই পরে, তার টাইম কখন, টাইম বলে, এরপর জিজ্ঞেস করে ক্লাস নিবে কি সেটা বলে, আরো এরকম কমপক্ষে 10-20টা প্রশ্ন করার পরে বলে ভাইয়া আমার তো একটু আর্থিক সমস্যা, আমার জন্য একটু এটা করা যায় না। কেউ করবে? করবে না। উপস্থাপন কৌশল অনেকের এত বাজে যে কারো কাছে একটা জিনিস কিভাবে ফ্রিতে নিতে হবে বা একটু সাশ্রয়ী মূল্যে নিতে হবে এটা বোঝে না ছেলেমেয়েরা। কেন বোঝে না? কারণ একটাই, পড়াশোনা করে না, বাইরের কোনো স্কিল নাই, সাহিত্য সম্পর্কিত কোনো জ্ঞান নাই, ও পারবে কি? এগুলো আমি দুঃখের আগে বলি। আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমি এগুলো বলি কেন, দুঃখের আগে বলি, ক্ষোভে বলি, আর কিছু না। স্কিল ডেভেলপ করতে চাবে না, আজাইরা খরচ করবে, খুদাই একটা সানগ্লাস কিনবে মানে 3000 টাকা দিয়ে, 4000 টাকা দিয়ে কিনে ভাই, অনেকেই কেনে। বাট এমন অনেক মানুষ আছে, তাকে আপনি বলেন যে তোমার রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য ইএনজি লার্নিং একটা কোর্স অফার করছে, তুমি করো, করবে না। ও আইসা নক দিয়ে বলবে কম হয় না একটু, এত কেন, অনলাইনে তো আরো অনেক কমই করা যায়। হ্যাঁ এটা সত্য, অনেকেই শিক্ষাটাকে কম্পিটিশনের পাল্লায় পড়ে এত নিচে নামাই দিছে, ন্যূনতম ভ্যালু নাই। ফলাফল কি এটা এখন বুঝবে না, আরো কিছুদিন পর বুঝবে। তারা যাদের পেশা শুধুই শিক্ষকতা হবে, মানে অন্য কোনো উপায় নেই,
হয়তো তাদেরকে এটা উপভোগ করতে হবে, এর ফলাফল। ইনশাআল্লাহ আমাকে হয়তো উপভোগ করতে হবে না। আমি শিক্ষকতাটা সত্যি বলতে শখের বশেই করতেছি, এখনো পড়াতে ভালো লাগে, পড়াচ্ছি। আল্লাহ আমার সামর্থ্য দিছে এই পেশা না করে অন্য কিছু করার, আছে আল্লাহ আপনাদের দোয়ায় আমার সেই সামর্থ্যটুকু আছে। যাই হোক, এত কিছু বয়ান দেওয়ার মূল উদ্দেশ্য একটাই, আমার কাছে না, যে কোনো শিক্ষকের কাছে একটু অর্জিত জ্ঞান যদি নিতে চান, ন্যূনতম তাকে একটা সম্মান, সেই কোর্সের ন্যূনতম একটা সম্মানই দিয়ে ইনক্লুড হবেন, দেখবেন আল্লাহ সেখানে একটা বরকত দিবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনি কিছু শিখবেন। সব জায়গায় টেপাটেপি করেন না। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের ক্লাসটি কেমন হলো জানাবেন। আর যারা, হ্যাঁ, বাণিজ্যিক উদ্দেশ্যে তো আজকে একটা কথা বলি, যারা মনে করেন যে আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হলে ভালো হবে, তারা এই নাম্বারে নক করে যুক্ত হতে পারেন। আপনাকে আমি কথা দিতে পারি, বিসিএস ব্যাংকের লিখিত পরীক্ষা, মানে বিসিএস ব্যাংক রিটেন ইংলিশ প্রিপারেশন 100% কভার হবে। আইএলটিএস এর রিডিং রাইটিং পার্ট কভার হয়ে যাবে এই কোর্সে। আপনি যদি ইংরেজি ভাষা শেখার জন্য কিংবা লেখার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কোর্সটা করতে চান, দারুণ কাজে দেবে। একাডেমিক রাইটিং থেকে শুরু করে যে কোনো পারপাসে আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাইলে এই কোর্স পারফেক্ট। বিসিএস লিখিত পরীক্ষা 200 মার্কস কভার হবে, ব্যাংকের লিখিত পরীক্ষায় প্রায় 100+ মার্কসও কভার হবে এই কোর্সে। কারণ এখানে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, রিডিং কম্প্রিহেনশন, সামারি রাইটিং, প্রেস্টি রাইটিং, ফিচার রাইটিং, ফোকাস রাইটিং, এসে রাইটিং, আর্গুমেন্ট রাইটিং সবই থাকবে। আসসালামু আলাইকুম।